ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, নির্বাচন আয়োজন অগ্রাধিকার, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যে তোলপাড়, ধস নেমেছে শেয়ার বাজারে, রেকর্ড দরপতন ডলারের। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ছুটির দিনে বাস, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে ভিড়। জুলাই অভ্যুত্থানের সময় সৌদিতে গ্রেফতার, জেল খেটে দেশে ফিরলেন 10 প্রবাসী, ক্ষতিপূরণ চাইলেন সরকারের কাছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, দুদেশের মধ্যে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। শুক্রবার স্থানীয় সময় দুপুরে 1টায় ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হল নরেন্দ্র মোদীর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার। স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর দুই দেশের নেতার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ তার সরকার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সকালে বিমস্টেক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সদস্যভুক্ত দেশগুলোর নেতারা। সম্মেলনে বক্তব্যের শুরুতেই মিয়ানমার এবং থাইল্যান্ডে সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে হতাহত এবং ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই সমৃদ্ধির জন্য শক্তিশালী ও সুদূর প্রসারী সংস্কারের অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এই অঞ্চলে অস্থিরতার শঙ্কার কথা উল্লেখ করে মিয়ানমারকে সম্পৃক্ত করে রাখাইনে স্থিতিশীলতা আনতে দৃশ্যমান কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাবার পরিবেশ তৈরিতে জোর দেন তিনি। বিমস্টেক অঞ্চলের জন্য 4টি প্রস্তাব উপস্থাপন করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, তার সাথে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকেও ফেরত দিতে হবে। তিনি দাবি করেন, একটি গ্রুপ বিএনপির পেছনে লেগেছে, তারা মূলত ভারতের পক্ষের। নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে। তবে এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে সে চোখ রাঙানি আর মেনে নেওয়া হবে না। দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরে সরে শুরু হয়েছে বলেও জানিয়েছেন এনসিপির এই নেতা। তিনি আরো বলেন, সকল জেলা ও উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ ৩০০ আসনে প্রার্থী দিতে কাজ করছেন তারা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চের যাত্রীরা জানিয়েছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন তারা। এদিকে এখনো ঈদের আমেজ কাটেনি রাজধানীতে ফাঁকা ঢাকা সড়কগুলো। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। ঈদ উল ফিতরের ছুটি শেষে অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন, তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ঢাকার প্রবেশ মুখের সড়ক, টার্মিনাল ও স্টেশনগুলোতে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরেছেন। তারা জানিয়েছেন, এবারও ট্রেনে আসা যাওয়া ছিল কোনো ঝামেলা বা ভোগান্তি ছাড়াই। এবার খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি, কোনো রকম ভোগান্তি পাচ্ছি আমি পড়ি না ব্যক্তিগতভাবে। ছুটি শেষ, এই জন্য এখন ট্রেনের টিকিট পাইছি সহজেই, এই জন্য আসা হয়েছে। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা আছে, প্রাইভেট কোচিং এগুলো আছে, এই জন্য আগে আসছি, পরে তো জ্যাম পড়তে পারে। কুরবানিতে যাই অনেকদিন বেড়ামো, তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। যাওয়ার সময় আমি ট্রেনটা অনেক আগে চলে এসেছে, এটা ভালো ছিল যে রাইট টাইমে ছাড়ছে, কিন্তু আসার সময় ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট ছিল। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। মহাসড়কে যানজট ও যাত্রাপথের ভোগান্তির আশঙ্কায় অনেকেই আগে ফিরেছেন। একবার ক্লিয়ার রাস্তা ছিল, কোনো ঝড় ঝামেলা ছিল না। ঈদ আল্লাহর রহমতে ভালোই করেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই হয়েছে। 7টার সময় গাড়ি চড়ছি, এই যে লোকাল গাড়ি জেএম ট্রাভেলস, এই এসে নামলাম, ও একবারে কোনো জ্যাম নাই। যাইতে একটু কষ্ট হয় না, আসতে আরো কষ্ট হয়নি আর কি। পরিবারের সাথে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে এবং আমি এইমাত্র ঢাকায় ফিরলাম, কোনো যানজট ছিল না। সিরাজগঞ্জ থেকে খুবই ইজিভাবে চলে আসছে এবং অনেক আনন্দিত যে কোনো জ্যামও ছিল না, ভালো লাগতেছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ছুটি বেশি হওয়ায় শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ এবং প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে 12 জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। এর 8 মাস জেলখানায় বন্দি জীবন শেষে 10 জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকায় 2 জন পরে ফিরবেন বলে জানা গেছে। বিমানবন্দরে নেমে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সরকারের সহযোগিতায় প্রায় 8 মাস পর বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছেন তারা। তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কাছ থেকে যোগাযোগের ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। ঈদের ছুটির প্রভাবে রাজধানীর বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে। কাঁচামরিচ, পেঁপে, টমেটো ছাড়া বেশিরভাগ শাকসবজির দামও কমেছে। চাহিদা কম থাকায় মাছের বাজারও পড়তির দিকে। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। ঈদের ছুটির কারণে এখনো অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতা কম থাকায় এখনো বন্ধ বেশিরভাগ দোকানপাট। চাহিদা কমায় ব্রয়লার ও সোনালী মুরগির দামও কমেছে বেশ খানিকটা। ঈদের আগে সপ্তাহ আমরা সোনালী বেচছি 290-300 টাকা, আর এই সপ্তাহ ঈদের পরে
আজকে বেচতেছি 290-300 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 190-200 টাকা। এখন ঠিকই আছে, 200 টাকা করে নিল ব্রয়লার। আমি মনে করি যে এটা সহনীয় পর্যায়ে। কারণ বাজারের কাঁচা বাজারও প্রায় ক্রেতা শূন্য। চাহিদা কম থাকায় সবজির দরও কমেছে। বেশিরভাগ শাকসবজি মিলছে 30 থেকে 50 টাকার ঘরে। ঈদের আগে সবজির দাম একটু বেশি ছিল, এখন কম। এটা তো আমি নিলাম হলো ঈদের আগে 60 টাকা, আজকে বেলা হলো 40 টাকা। হ্যাঁ, অবশ্যই কম। মাছের দাম স্বাভাবিক, বেশি না, কিন্তু মনে হয় যখন লোকজন আসা শুরু করছে দাম বেড়ে যাবে। এখন মোটামুটি স্বাভাবিকই আছে। কাঁচামালের ব্যাপার তো, মানুষের চাহিদা বাড়লে এটার উপর ডিপেন্ড করে সব কিছু। এই খায় না, এই পায় না। চাপ নেই মাছের বাজারেও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওভারঅল মাছের দাম একটু বেশি, যেমন কাতল মাছের দাম আমরা সাধারণত কিনি 300-350 এর মধ্যে, ওটা এই 350-এর মতন দাম। এইদের পরে কেজিতে সব মাছ 100 টাকা কমে আছে ভাই। আচ্ছা, কমা তো বড় কথা না, নিব কে? কোনো তো কিতেই নাই গা, কার কাছে বেশি? সামনে যদি কিতে না থাকে আরো মাছের দাম কমবো। তবে নতুন করে বাড়েনি আর চালের দাম। ঈদের আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চিকন ও মোটা চাল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ছোট পরিসরে কোল্ড স্টোরেজ স্থাপনে সফলতা পেয়েছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন, এ ধরনের কোল্ড স্টোরেজ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং বাজারে ফড়িয়া সিন্ডিকেট ভাঙতে সাহায্য করবে। মৌসুমি ফল এবং শাকসবজির অপচয় কম হবে। মৌসুম ছাড়াও শাকসবজির প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষিতে। অমিত রায়ের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মাত্র 3 মিটার দৈর্ঘ্য, 2.2 মিটার প্রস্থ, উচ্চতা 2.7 মিটার সম্পন্ন ছোট এই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় 2 টন শাকসবজি ও ফলমূল। এয়ার কন্ডিশন সহ ঘরটির ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা নেওয়া হচ্ছে বিশেষ এক ধরনের ডিভাইস ও অ্যাপসের। বিদ্যুৎ সংযোগের বিকল্প হিসেবে সৌর বিদ্যুতের মাধ্যমেও অনায়াসে চালু রাখা যায় এই কোল্ড স্টোরেজ। 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করে। এটা রাখার সুবিধা হচ্ছে কি, আমরা যখন অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে যখন রাখি তখন তার টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটির পার্থক্যের কারণে দেখা যায় যে সেটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এখানে টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করার ফলে আমাদের যে প্রোডাক্টটা রাখা হয় সেটা অনেক দিন পর্যন্ত তার সেলফ লাইফটা ভালো থাকে। কমার্শিয়াল যে এসিগুলো সেগুলো নর্মালি 3 ফেজে চলে, কিন্তু গ্রামাঞ্চলে তো আমরা সাধারণত দেখি যে সেখানে সিঙ্গেল ফেজ কানেকশন থাকে। তো এই সিস্টেমটা সিঙ্গেল ফেজ কানেকশনেও চলতে পারবে। ছোট এই কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সোলার প্যানেল, ব্যাটারি, তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপক যন্ত্র, 2 টনের এয়ার কন্ডিশনার, একটি কন্ট্রোল বক্সের মাধ্যমে হর্টিকুল সলিউশন ব্যবহার করে 15 থেকে 25 লাখ টাকা খরচেই এ ধরনের একটি একক চেম্বারের কোল্ড স্টোরেজ স্থাপন করা সম্ভব। সাধারণ 220 ভোল্ট লাইনে সিঙ্গেল ফেজেই এই কোল্ড স্টোরেজটি কোনো প্রকার বাধা ছাড়াই চলে, যা কয়েকজন দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। ফোনে অ্যাপ আছে যেটার মাধ্যমে আমরা কি পরিমাণ সোলার ব্যাকআপ ইউজ হচ্ছে, কি পরিমাণ কারেন্ট ইউজ হচ্ছে, কি পরিমাণ ব্যাটারি ইউজ হচ্ছে এটা দেখতে পাচ্ছি। এবং আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে অ্যারাউন্ড 66%-এর মতো আসে হচ্ছে সোলার এবং ব্যাটারি থেকে, আর বাকি 34%-এর মতো আসে হচ্ছে আমাদের কারেন্ট থেকে। সাধারণত আমরা সবজি এবং ফলের জন্য 1 থেকে 2 মাসের মতো আমরা এখানে স্টোর করতে পারি। গবেষকরা বলছেন, এতে ফসলের অপচয় কমবে ও কার্যকরভাবে কৃষিপণ্য সংরক্ষণ সম্ভব হবে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে এটা যদি মাঠ পর্যায়ে যায়, কৃষকরা যেমন লাভবান হবে, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হবে এবং এর পাশাপাশি আমরা মনে করি যে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অ্যাকচুয়ালি হওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা রাখবে এবং পাশাপাশি খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করবে। পরীক্ষামূলকভাবে রংপুরের বদরগঞ্জে এবং টাঙ্গাইলের মধুপুরে এ ধরনের কোল্ড স্টোরেজ স্থাপনের সফলতা এসেছে, আর উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসলিমা ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিবারটির আর কেউ বেঁচে থাকল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা গেছে তিনি।
এ নিয়ে এই দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জন। এর মধ্যে আরাধ্যা নামের এক শিশু অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রেমা সহ ঢাকার মিরপুরের একই পরিবারের 7 জন মারা গেলেন। বুধবার সকালে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় 10 জনের। এদিকে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 15 জন যাত্রী আহত হন। শুক্রবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের সোনাকুড়ে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেনাবাহিনীর সহযোগিতায় 5 দিন পর সাতক্ষীরার আশাশুনের খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধে বিকল্প রিং বাঁধ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে লোকালয়ে পানি ঢোকা। শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং সেনা সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এ কাজে সফলতা আসে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকাত হোসেন জানান, জিওটিউব ব্যাগের মধ্যে বালি ভরে বিকল্প রিং বাঁধ দিয়ে প্রাথমিকভাবে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। আরও কিছু জিওটিউব সেখানে দেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে রিং বাঁধ নির্মাণের সকল কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ধাপে ধাপে মূল বেড়িবাঁধ তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান। 31 মার্চ ঈদের দিন সকালে প্রায় 200 ফিট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে গ্রামবাসীর ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়। পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট। আসছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীও। 2 উৎসব ঘিরে পর্যটকদের অভূতপূর্ব সাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে পাহাড় কন্যা বান্দরবানেও ভ্রমণ পিপাসুদের ভিড়। হোটেল মোটেলগুলোতে জায়গা খালি নেই। দীর্ঘদিন পর চেনারূপে ফিরেছে এই 2 পর্যটন নগরী। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্ল এবং বান্দরবান প্রতিনিধি আল ফয়সাল বিকাশের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম আগের সব রেকর্ড ছাড়িয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, জেলা পরিষদ পার্ক ও রিছাং ঝর্ণা সহ সকল পর্যটন কেন্দ্র এখন পর্যটকে ঠাসা। রূপের রানী খ্যাত খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো দেখে মুগ্ধ পর্যটকরা। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এক্সপেরিয়েন্সটা এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন ছিল এন্ড আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। ফার্স্টে একটু ভয় লেগেছিল বাট ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে, ঠান্ডা ছিল জায়গাটা। চট্টগ্রাম শহর থেকে কাছাকাছি কোথাও ঘুরে দেখার চেষ্টা করেছি আর সুরঙ্গ আমাদের জন্য অনেক নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমরা পরিবার সহ ঘুরতে এসেছি। এখানে সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগার একটা জায়গা। আলহামদুলিল্লাহ আমরা খুশি, এই বন্ধতে যে পরিমাণ টুরিস্ট আসছে আমরা অনেক খুশি। ছুটিছুট পড়ে যাওয়াতে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে যে সাজেকে মনে হয় থাকার মতন এরকম জায়গা নেই। আসলে মনে করেন সাজেকে যে রিসোর্টগুলো আছে ওইখানে 3 ভাগের ভিতর 2 ভাগ রিসোর্ট মানে অক্ষত আছে। পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি রাখা হয়েছে পুলিশের কুইক রেসপন্স টিম। পেট্রোল পার্টি অলওয়েজ ফিল্ডে আছে, মানে টুরিস্ট স্পটগুলোতে আছে। একটা কুইক রেসপন্স টিম আছে আমাদের অলরেডি, আর আরেকটা টিম আছে সেটা হচ্ছে সিভিলে কাজ করতেছে নিরাপত্তা সংক্রান্ত। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি। পর্যটকদের যাতায়াত সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনও। বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। হয়তো অচিরেই আমাদের এসব ঝর্ণায় গমনাগমনের যে রাস্তা রয়েছে সেগুলো উন্নয়নে আমরা ভালো ধরনের একটি অগ্রগতি পাব। ঈদের আমেজ শেষ না হতেই খাগড়াছড়িতে শুরু হবে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চলছে প্রস্তুতি। এদিকে বান্দরবনের পাহাড়চূড়ায় নীলাচল যেন পর্যটকদের কাছে বাংলার দার্জিলিং। ঈদের ছুটিতে মেঘলা, নীলাচল, চিম্বুক, তমাতুঙ্গি, নীলগিরি ও শৈলপ্রপাত সহ জেলার সবকটি পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা।
বান্দরবানে না আসলে আসলে কেমন একটা ঈদ যাত্রাটা অপূর্ণই থাকে, কেমন যেন লাগে, মানে ফাঁকা ফাঁকা, মানে কি বলবো, বোঝানোর মতো না। বান্দরবানে এসে পাহাড় টাহাড় ঘুরে কোনো মতে এখন ভালো ফিলিংস হচ্ছে। আমাদের দেশটাকেও এক্সপ্লোর করা প্রয়োজন, এক্সপ্লোর যদি না করে তার এক্সপিরিয়েন্সগুলো তো আসলে সেভাবে তৈরি হবে না। দেশকে এক্সপ্লোর করার জন্য বান্দরবান একটা চমৎকার জায়গা। ভালো লেগেছে যেহেতু সরকার আমাদের একটা লম্বা ছুটি দিয়েছে বাইরে ঘোরাফেরার জন্য, এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। অনুভূতিটা বলা যাচ্ছে না, এত সুন্দর এখানকার অনুভূতিটাই আর কি এরকম। বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি, থানচি, আলীকদম ও লামায় পর্যটকদের জন্য রয়েছে 2 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। পুরো সপ্তাহ জুড়ে আগাম বুকিং হয়ে গেছে এগুলোতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী কলেজ ও সিটি কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ অন্যরা। চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সংলাপ ও মানববন্ধন হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে। চর উন্নয়ন কমিটির উদ্যোগে এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, অধ্যাপক নাজমুন নাহার বিউটি সহ অন্যরা। ইমাম সহ 8 জনকে মারধরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে বাগেরহাটে। মির্জাপুরের আদর্শ গ্রামের ডেমা ব্রিজ এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। অস্ট্রেলিয়া নেয়ার কথা বলে 28 জনের কাছ থেকে 3 কোটি 10 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের এক চক্রের বিরুদ্ধে। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভা হয়েছে ফরিদপুরে। জেলা পরিষদের কনফারেন্স রুমে এতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কুমার কর। এ সময় উপস্থিত ছিলেন 9টি উপজেলা নেতারা। সাতক্ষীরার আশাশুনির বানভাসীদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। আনুলিয়া ইউনিয়নের বিছোট এলাকায় এসব সহায়তা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। নড়াইলে আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠের 50 বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনটি উপলক্ষে 2 দিনব্যাপী আয়োজন করা হয় নানা কর্মসূচির। উদ্বোধনী অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। মাদক জুয়া ও সন্ত্রাসের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে মাগুরায়। দুপুরে শহরের বাটিকা ডাঙ্গা এলাকায় এতে অংশ নেন মুসলিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।